চাঞ্চল্যকর ঘটনা বা চাঞ্চল্যকর সংবাদ বলতে আমরা আসলে যা বুঝি, কানাডায় সে ধরনের ঘটনা আসলে আমরা খুব কমই দেখতে পাই। এর কারণ হচ্ছে কানাডার নিউজ নিয়ে বা এই ধরনের ঘটনা নিয়ে এদের মধ্যে উন্মাদনাও আমাদের বাংলাদেশিদের মতো বা এশিয়ানদের মতো অতটা নেই নেই বলতে হয়। তো সেই হিসাবে আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা কানাডার কনটেক্সটে একটি চাঞ্চল্যকর ঘটনাই বলা যায়। আরও চাঞ্চল্যকর মনে হচ্ছে এই কারণে, ঘটনাটি আহ, আমার সাবেক প্রভিন্স সাসকাচুয়ান রিলেটেড। ঘটনার চরিত্রগুলো আমার মাতৃভূমি বাংলাদেশ সংক্রান্ত। এই কারণে ঘটনাটি আহ, হয়তো যতটা না চাঞ্চল্যকর, কিন্তু আমার কাছে বা বাংলাদেশিদের কাছে ঘটনাটা তাৎপর্য একটু অন্যরকম। আজকে কানাডার প্রথিতযশা সংবাদ মাধ্যম সিবিসি নিউজে একটি সংবাদ চোখে পড়ল। সংবাদটি খুবই দুঃখজনক। দুঃখজনক সংবাদটির শিরোনাম হচ্ছে অনেকটা এরকম: টু সাসকাচুয়ান রেস্টুরেন্ট অপারেটর কনভিক্টেড অফ ট্রাফিকিং উইমেন ফ্রম বাংলাদেশ। নিউজের টাইটেল শুনে বুঝতে পারছেন ঘটনাটি পুরোটাই বাংলাদেশ সংক্রান্ত। দুইজন সাসকাচুয়ান রেস্টুরেন্ট অপারেটর বাংলাদেশি এক নারীকে হিউম্যান ট্রাফিকিং এর সাথে জড়িত আহ, অভিযুক্ত হয়েছে। সেই রেস্টুরেন্ট অপারেটর দুইজনও কিন্তু আসলে অন্য কোনো দেশের রেস্টুরেন্ট অপারেটর নয়। রেস্টুরেন্ট অপারেটর দুইজনও হচ্ছে দুঃখজনকভাবে বাংলাদেশি। ঘটনাটি অনেকটা এরকম: ভুক্তভোগী নারী 2022 সালের আগস্টে টরন্টোতে আসেন ভিজিট ভিসায়। মূলত প্রাথমিকভাবে ভিজিট ভিসায়, যদিও তার হয়তো অন্তর্নিহিত কোনো ইচ্ছা ছিল যে আলটিমেটলি কানাডায় সেটেল হওয়ার চেষ্টা করা, কিন্তু প্রাইমারিলি উনি ঘুরতে আসেন আগস্টে এবং টরন্টোতে। আসার পরে বিভিন্ন মাধ্যমে হয়তো তিনি খবর পান যে তিনি যদি কোনো কাজের ব্যবস্থা করতে পারেন, তাহলে তিনি কানাডায় থাকার সুযোগ পাবেন, দীর্ঘমেয়াদে থাকার সুযোগ পাবেন, এবং কোনো এক সময় তিনি তার কাঙ্ক্ষিত যেই পাসপোর্ট বা পিআর, এগুলোর জন্য তিনি যোগ্য বলে বিবেচিত হবেন। সেই উদ্দেশ্যে কাজের সন্ধানে তিনি টরন্টো থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি 2022 সাল উনি সাসকাচুয়ানে চলে আসেন, এবং সাসকাচুয়ানে এসে এক বাংলাদেশি মালিকের রেস্টুরেন্টে তিনি কাজ শুরু করেন। কাজের শর্তাবলী স্বাভাবিকভাবে খুব কঠিন ছিল। তা হচ্ছে সপ্তাহে 6 দিন কাজ করতে হবে, আর 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হবে, আহ, এবং তার বিনিময়ে তাকে দেওয়া হবে একটু থাকার জায়গা, খাওয়ার, এবং মাসে $1000। যদিও শেষ পর্যন্ত সেই তাকে $1000 নাকি প্রতি মাসে যে $1000 দেওয়ার কথা ছিল, সেটি নাকি দেয়া হয়নি। বরং তাকে শুধু ওই থাকা এবং খাওয়ার মধ্যেই তার সেই কাজ সীমিত থাকে। যেহেতু অভিযোগ প্রমাণিত হয়েছে, এখন বাংলাদেশি সেই রেস্টুরেন্ট অপারেটরদের নামও প্রকাশ করা হয়েছে। একজনের নাম সোহেল হায়দার, 55 বছর বয়স্ক এক বাংলাদেশি, এবং আরেকজন মোহাম্মদ মাসুম, 44 বছর বয়স্ক আরেক বাংলাদেশি। ঘটনা বিবরণ থেকে আরও যেটা জানা যায়, ভদ্রমহিলা সেপ্টেম্বরে এসে জয়েন করেন সোহেল হায়দারের রেস্টুরেন্টে। সেখানে তিনি কাজ করতে থাকেন সপ্তাহে 6 দিন, লং আওয়ার, এবং তাকে শুধু থাকা খাওয়ার ব্যবস্থা করা হতো, কিন্তু কোনো পেমেন্ট করা হতো না। সেখানে 2 মাস কাজ করার পরে সোহেল হায়দার তাকে তার বন্ধু মোহাম্মদ মাসুমের রেস্টুরেন্টে পাঠিয়ে দেয়। সেখান থেকে সেখানেও পরবর্তী 5-6 মাস তিনি কাজ করেন। সেখানেও একই কন্ডিশন, থাকা এবং খাওয়ার দেওয়া হবে এবং মাসে $1000 দেওয়া হবে, যে $1000 কখনো তাকে দেওয়া হয়নি। কিন্তু মাসুম ব্যাপারটাকে আরও এক্সপ্লয়েট করে। তাকে ভয় দেখানো হয় যে আহ, দিনে 12 ঘন্টা পর্যন্ত কাজ করানো হতো, সপ্তাহে 6 দিন, এবং যে একদিন ছুটি পেত, সেই একদিন ছুটিতে আবার রেস্টুরেন্টের জন্য গ্রোসারি বা এগুলো করার জন্য মাসুম তাকে সাথে নিয়ে যেত। শুধু তাই না, মাসুম তার পাসপোর্টও জব্দ করে রাখে যাতে সে কোথাও চলে যেতে না পারে, এবং কোনো প্রতিবাদ করলেই তাকে ভয় দেখানো হতো যে আহ, সে যে অবৈধভাবে এদেশে আছে, সেটা কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে বা তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। শুধু তাই না, সবচেয়ে দুঃখজনক পার্টটি হচ্ছে তার এই পাসপোর্ট আটকে রেখে, তার এই কানাডার স্বপ্ন দেখিয়ে, তার এই অসহায়তার সুযোগ নিয়ে মাসুম তার সাথে শারীরিক সম্পর্কেও তাকে বাধ্য করে। তো এই সবগুলোই হচ্ছে সেই স্যাড পার্ট। আর এর মধ্যে পজিটিভ যে দিকটি জানা গেল, তা হচ্ছে
আহ, ভদ্রমহিলা যখন রেস্টুরেন্টে সার্ভ করছিলেন তখন সেখানে কোনো এক স্থানীয় এমপি সেই রেস্টুরেন্টে খেতে যান। সেখান থেকে তিনি মহিলার এই দুর্দশার ব্যাপারটি জানতে পারার পরে তিনি আরও একাধিকবার সেই রেস্টুরেন্টে ভিজিট করেন এবং তিনি সিদ্ধান্ত নেন যে তার জন্য কিছু করার। পরবর্তীতে তাকে যখন হেলালের রেস্টুরেন্ট থেকে মাসুমের রেস্টুরেন্টে পাঠিয়ে দেওয়া হয়, তিনি সেখানেও তার সাথে যোগাযোগ করেন এবং স্থানীয় এমপির সাথেও তিনি যোগাযোগ করেন। স্থানীয় এমপিও তার রেস্টুরেন্টে খেতে যেয়ে মেয়েটির সার্বিক পরিস্থিতি আহ, সরেজমিনে পর্যবেক্ষণ করে আসেন এবং স্থানীয় সোশ্যাল ওয়ার্কারদের নাম্বার দিয়ে আসে তাকে খুব লুকিয়ে, যাতে অন্য কেউ বুঝতে না পারে। তো এভাবেই হচ্ছে মূলত কেসটি একটি সমাধানের দিকে আগাতে থাকে এবং 2023 সালের মার্চে, তার মানে তিনি কানাডায় ল্যান্ড করার পরে এবং এই যে দুর্ভাগ্যজনক ঘটনার মধ্যে দিয়ে যাওয়ার 6 মাসের মাথায় আহ, ব্যাপারটা আহ, প্রকাশিত হয় এবং রেস্টুরেন্ট অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, হিউম্যান ট্রাফিকিং, এই ধরনের অভিযোগগুলো প্রমাণিত হয় এবং তাদেরকে অভিযোগ করা হয় এবং তাদেরকে এখন কাস্টডিতে নেওয়ার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো টোটাল ঘটনাটা শেষ হয়ে যাওয়াতে, সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়াতেই কিন্তু মূলত ব্যাপারগুলো এখন সারফেসে এসেছে বা নিউজ মিডিয়াতে এসেছে। তো আমরা মিডিয়াতে আসলে অভিযুক্তদের ছবিও এসেছে। তবে গুড পার্টি হচ্ছে এখানে যেই ভিকটিম, তার কোনো ছবি, নাম বা পরিচয় এখানে আসেনি। তবে যেটুকু এসেছে তা হচ্ছে ভিকটিম এবং সেই অভিযুক্ত রেস্টুরেন্ট অপারেটর, তারা আনফর্চুনেট ফর আস, তারা সবাই আসলে বাংলাদেশি। যে ভিকটিম সেও বাংলাদেশি, সেটা আমাদের জন্য দুঃখজনক। তার চেয়েও বড় বেদনার বিষয় হচ্ছে, তার চেয়ে বেশি দুঃখজনক ব্যাপার হচ্ছে রেস্টুরেন্ট অপারেটর যারা সেই একজন অসহায় নারীর অসহায়ত্বের সুযোগ নিয়েছে, তারাও আসলে বাংলাদেশি। তো ওভারঅল কমিউনিটিতে এগুলো, এই ধরনের ঘটনার ফলে আসলে আমাদের সম্মান আসলে বাড়ে না, সম্মানহানি হয়। কিন্তু সম্মানহানিটাই বড় কথা না, বড় কথা হচ্ছে এ ধরনের ঘটনা সে যেই ঘটাক তার উপযুক্ত শাস্তি হোক। এবং যারা এই আশাতে আসেন যে এসে কোনোভাবে কাজ কাজ ব্যবস্থা করতে পারলে বা কিছু একটা করতে পারলে, কিছুদিন বেশি কানাডায় থাকতে পারলে হয়তো ভবিষ্যতে একটি সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে, তাদের জন্য ব্যাপারটি আসলে একটি সতর্কতামূলক ঘটনা আমি বলবো। তো সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন, এ ধরনের কোনো প্রতারক চক্র থেকে আপনারা সাবধান থাকবেন এবং এ ধরনের কোনো ঘটনার শিকার হলে যত যত দ্রুত সম্ভব আসলে লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।